আপনাদের মধ্যে কেউ কি প্রমাণ করতে পারবে যে বাংলাদেশের একজন মানুষ যে শুধুমাত্র হিন্দু বলে তাকে নির্যাতন করা হয়েছে? আসলে তাদের প্ল্যানটা কি? শুধুমাত্র একটি রাজনৈতিক প্রোপাগান্ডা, নাকি সম্পূর্ণ বাংলাদেশকে দখল করে নেওয়া? আমার এই ভিডিও আপলোডের পর যদি কখনো শেখ হাসিনা সরকার আবারও বাংলাদেশ ক্ষমতায় আসে, সেক্ষেত্রে আমার ঠিকানা হয়তো হতে পারে আয়নাঘর। তবে সত্যতা বের করাই যেহেতু আমাদের কাজ, তো চলুন বেশি ভয় না পেয়ে আজকের ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যদি আলোচনা করতে হয়, সেক্ষেত্রে আমাদের শুরু করতে হবে একদম শুরু থেকে। 1947 সালের দেশ বিভাজনের পর থেকেই ভারতের মনে এক ক্ষুদ্র রাগ জমে আছে। তারা মনে করে যে তাদের এই ভারতটা হচ্ছে অখণ্ড ভারত, এবং এই ভারতের কিছু অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশ সহ আরও কিছু আশেপাশে এরিয়া জুড়ে। সেখান থেকেই তাদের এই ক্ষোভ মনে জমে আছে। তাদের মূল মন্ত্রই ছিল তারা আশেপাশের সব দেশকে দখল করে এটিকে একটি ভারতবর্ষ অথবা হিন্দুস্তান হিসেবে গড়ে তুলবে, যার হাত ধরেই হয়তো 1971 সালের যুদ্ধে ভারত আমাদের সাহায্য করেছিল। বিভিন্ন ধরনের বিশেষজ্ঞরা এমনকি এটাও বলে থাকে যে ভারতের মূল স্বার্থই ছিল বাংলাদেশকে নিজেদের দখলে করা। আমরা এমনকি এটাও জানি যে 1971-এর পর যে 75 সাল সময়টা ছিল, সেই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন ক্ষেত্রে ভারতের দালালি করে। এছাড়াও বাংলাদেশকে ভারতপন্থী করার বিভিন্ন পায়চারাও করেছিল সেই সময় শেখ মুজিবুর রহমান। তবে তা হয়তো বেশি দিন স্থায়ী হয়নি। 75 সালে মৃত্যু ঘটে শেখ মুজিবুর রহমানের। তবে বিগত 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারও কিন্তু তার ব্যতিক্রম কিছু করেনি। সেই বঙ্গবন্ধুর আদর্শ মেনে তারাও ভারতের দালালি এবং ভারতের তরফদারি করে গিয়েছে। এমন কোনো চুক্তি বাংলাদেশের সাথে ভারত স্বাক্ষর করেনি যে চুক্তিতে শুধুমাত্র লাভটাই হয়েছে ভারতের। এবং এই 16 বছর শুধুমাত্র ভারত বাংলাদেশকে সাপোর্ট করেছে আওয়ামী লীগের জন্য এবং এই বাংলাদেশকে নিজেদের দখলে নেবার জন্য। বিভিন্ন সময় আমরা বিগত সরকারের কার্যক্রম থেকে এতটুকু কষ্ট হয়েছে যে শেখ হাসিনার সাথে ভারতের এক গভীর সম্পর্ক লুকায়িত রয়েছে। বাংলাদেশকে দিল্লির গোলাম করতে শেখ হাসিনা হয়তো কোনো উপায় বাকি রাখেনি। তার একটা বড় প্রমাণ মেলে সেই 2013 সালে শাপলা চত্বরের হত্যাকাণ্ডে। সেই সময় অগণিত আলেমকে নির্বিচারে হত্যা করা হয় সেই রাতে, এবং 2014 সালের নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগ বিনা ভোটে জয়লাভ করে। এই ঘটনা আমাদের মনে একটু হলেও সন্দেহের প্রসার ঘটানো উচিত ছিল যে বাংলাদেশকে ইসলাম মুক্ত করার একটা পায়চারা চলছে আওয়ামী লীগের ভেতরে। এমনকি সেই সময় বিভিন্ন নেতাকর্মীরাও হিন্দুত্ববাদে যুক্ত ছিলেন। তবে এখানে আরেকটা বিষয় একদমই লক্ষ্য করার মতো। ভারত বরাবরের মতোই চেয়েছিল আওয়ামী লীগ সরকার অথবা শেখ হাসিনাই যেন বাংলাদেশের ক্ষমতায় থাকে, কারণ আওয়ামী লীগের ক্ষমতায় একমাত্র বাংলাদেশকে ভারতের করে রাখবে। কারণ আমরা বিএনপির সময় দেখেছি ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। ইনফ্যাক্ট আমরা এটাও দেখেছি 7 সিস্টার নিয়ে বাংলাদেশের সাথে ভারতের একটা দ্বন্দ্বই সৃষ্টি হয়েছিল। এবং সেই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর অপেন, উই আর লুকিং ফর শত্রু। এই থেকে আবারও বোঝা যায় যে ভারত বিএনপি কিংবা জামাত শিবির কোনো দলকেই বাংলাদেশের ক্ষমতায় টিকতে দিতে চায় না। প্রতিবারই নির্বাচনে আমরা ভারতের হস্তক্ষেপ দেখেছি, যেটা ছিল একটি সবচেয়ে বড় অপরাধ। বিনা ভোটে যখন শেখ হাসিনা জয়লাভ করে, সেই সময় তাদের সবথেকে বড় পক্ষপাতিত্ব ছিল ভারত। এখানে আরেকটা বিষয় একদম লক্ষ্য করার মতো, ভারত কখনোই চায়নি যে বাংলাদেশে যেন আলেমরা ক্ষমতার চেয়ারে বসে। বিভিন্ন সময় আমরা বড় বড় আলেম কিংবা ইসলামিক নেতাকে দেখেছি ভারতের দ্বারা শাসিত হতে, এমনকি আওয়ামী লীগ তাদেরকে বিনা কারণে জেলে নিয়ে গিয়েছে। এর বেশ কিছু উদাহরণ আমরা বিগত বছরগুলোতে কিন্তু স্পষ্টভাবে দেখেছি। এই থেকে আবারও বোঝা যায় বাংলাদেশে ভারত চায় হিন্দুত্ববাদ সৃষ্টির জন্য। এখানে একটা বিষয় একদম ক্লিয়ার করা প্রয়োজন, হিন্দু এবং হিন্দুত্ববাদ দুই জিনিস। হিন্দুত্ববাদ হচ্ছে মূলত অন্যান্য ধর্মের প্রতি একটা হিংসা মনোভাব পোষণ করা, যেখানে হিন্দু ধর্মের কোথাও এইটা উল্লেখ নাই যে হিন্দু ধর্ম ছাড়া অন্যান্য ধর্মের মানুষদের উপর নির্যাতন করা, তাদেরকে তাদের ধর্ম পালনে ব্যাঘাত ঘটানো। সেখানে হিন্দুত্ববাদের নীতিতে একদম স্পষ্ট লেখা আছে মুসলমানদের উপর মূল আক্রমণ করা কিংবা খ্রিস্টান কিংবা অন্যান্য ধর্মাবলম্বী মানুষদেরকে হিন্দু ধর্মে ফিরে আনা অথবা তাদের উপর আক্রমণ চালালো। তবে আমাদের আশেপাশে থাকা কোনো হিন্দু ভাই বোন কিন্তু
এরকম মন মানসিকতা পোষণ করে না। তবে সম্প্রতি সময়ে বিভিন্ন ধরনের হিন্দুত্ববাদ কিন্তু বাংলাদেশের মাঝে ছড়িয়ে পড়ছে। এই জিনিসটা আপনাদের একদম ক্লিয়ারভাবে বুঝে রাখা উচিত। ভারতের বরাবরের মতোই এই প্ল্যান ছিল বাংলাদেশকে একটি হিন্দু প্রধান রাষ্ট্র হিসেবে গড়ে তোলা। সেটা সূচনা তারা করে মূলত আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসিয়ে। এখন প্রশ্ন আসে যে বর্তমান সময়ে এসে যেই সকল ঝামেলা সৃষ্টি হচ্ছে এর পিছনে কি ভারতের কোনো প্রকার হাত আছে কিনা? এর উত্তর আপনাদেরকে একটু বিস্তারিত বলি। 2024-এর অভ্যুত্থানের পর থেকে অর্থাৎ 5ই আগস্টের পরের দিন থেকে বাংলাদেশের মধ্যে একটা প্রোপাগান্ডা ছড়িয়ে পড়ে বাংলাদেশে থাকা হিন্দু ধর্মাবলম্বী মানুষদের উপর অতর্কিত হামলা করা হচ্ছে, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। তবে তার কিছুদিন পরেই বিবিসি একটা নিউজ প্রকাশ করে যেখানে এই ধরনের ঘটনাকে তারা ভুয়া হিসেবে আখ্যায়িত করে। এখান থেকে আবারও বোঝা যায় যে বাংলাদেশের কোনো প্রকার মানুষ অর্থাৎ কোনো হিন্দু ধর্মাবলম্বী কিংবা সকল সংখ্যালঘু মানুষদের উপর কোনো প্রকার আক্রমণ হচ্ছে না। তবে আমরা যদি ওপারের ভারতের নিউজ মিডিয়ার দিকে তাকাই সেক্ষেত্রে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে তারা বাংলাদেশের নামে মিথ্যা খবর প্রচার করছে। তারা আন্তর্জাতিক মহলে বাংলাদেশের একটা ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে, যেটা থেকে আবারও বোঝা যায় যে তারা চাচ্ছে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হয় এবং ভারত বাংলাদেশকে দখলে নিতে পারে। এবার বলা যাক আন্তর্জাতিক মহল নিয়ে। এই মুহূর্তে ভারতের সব থেকে বড় সঙ্গী হচ্ছে আমেরিকা। সম্প্রতি আমেরিকার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প একটা পোস্ট করে যেখানে স্পষ্টভাবে বোঝা যায় এবং তিনি সেখানে উল্লেখ করে যে ভারত তার পরম বন্ধু এবং তিনি বাংলাদেশে হওয়া হিন্দুদের উপর আক্রমণ কিংবা অন্যান্য ধর্মাবলম্বী মানুষদের উপর আক্রমণের কড়া নিন্দা জানান। সেখানে আমরা এতটুকু তো বুঝতে পারতেছি যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ভারতে একদম পক্ষেই রয়েছে এবং এই দুই পরাশক্তি মিলে বাংলাদেশকে নিজেদের দখলে নিতে চাচ্ছে। তাহলে প্রশ্ন আসে সম্প্রতি হওয়া যে দাঙ্গা হচ্ছে কিংবা যে ধরনের সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি হচ্ছে এর পিছনে মূল কারণটা কি? এর মূল কারণ হচ্ছে বাংলাদেশে যদি কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা যায় কিংবা বিশ্ব মানচিত্রে এইটা প্রমাণ করা যায় বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীরা নিরাপদ নেই, সেক্ষেত্রে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের একটা ভুল ধরা পড়বে এবং এরই একটা সুযোগ নিবে আওয়ামী লীগ কিংবা ভারত। এবং এই ক্ষেত্রে এটা প্রমাণিত হবে যে ইউনূস সরকার কিংবা অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সময়ের যে পরিস্থিতি সেটা সামাল দিতে ব্যর্থ এবং এর সুযোগটাই নিবে ভারতের দল। তাহলে এখানে ইসকনের ভূমিকা কি? ইসকন মূলত একটি হিন্দু ধর্মের সংস্থা। তাদের মূল মন্ত্রই হচ্ছে শ্রীকৃষ্ণকে সারা বিশ্ববাসীর মধ্যে তুলে ধরা এবং ইসকন মূলত 1966 সালে প্রতিষ্ঠিত হয়। বহির্বিশ্বে তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম থাকলেও বিভিন্ন দেশে কিন্তু তাদের নিষেধাজ্ঞা রয়েছে। ইন্দোনেশিয়া, উজবেকিস্তান ছাড়াও বিভিন্ন কান্ট্রিতে তাদের নিষেধাজ্ঞা রয়েছে। বাংলাদেশের সম্প্রতি হওয়া যে ঝামেলাটা ইসকন দ্বারা সংগঠিত হয়েছে, তাদের যে নেতা রয়েছে চিন্ময় দাস, তিনি 25শে অক্টোবর হওয়া সম্মেলনে বাংলাদেশের পতাকাকে নিচে রেখে ভারতের আরএসএস পতাকাকে উপরে রেখেছে, যেটা সম্পূর্ণরূপে একটি রাষ্ট্রদ্রোহী অপরাধ। এছাড়াও আপনারা যদি একটু নিউজ মিডিয়া কিংবা একটু গুগল করে দেখেন, ইসকন মূলত বাংলাদেশে অনেক আগে থেকেই মন্দির প্রতিষ্ঠার জন্য জমি দখল কিংবা হত্যাকাণ্ডের মতো এই ধরনের অপরাধ কর্মকাণ্ডের সাথে যুক্ত। এছাড়াও বিভিন্ন ধরনের নিউজ থেকে এটাও জানা যায় যে তাদের অনুসারী অনেকেই মাদক পাচারের সাথেও জড়িত রয়েছে। এবং সম্প্রতি সময় তো আমরা ইসকনের যে নেতা চিন্ময় দাস তাকে তো আমরা দেখতেই পেয়েছি যে তিনি একটি নারী কেলেঙ্কারে যুক্ত। যদিও এর ঘটনার পরে তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়, তবে তিনি বরাবরের মতো হিন্দুদের হয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। বিভিন্ন হিন্দু সম্প্রদায়ের লোকজন কিন্তু তাকে এই সকল কারণে অপছন্দও করেন। সো আমরা এতটুকু বুঝতে পারতেছি বাংলাদেশে হওয়া দাঙ্গা ফাসাদ এগুলো মূলত ভারত এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড। এর ফলশ্রুতিতে তারা চায় বাংলাদেশকে তাদের দখলে আনতে। আমি আমার হিন্দু ভাই বোন কিংবা অন্যান্য সম্প্রদায়ের মানুষদেরকে এতটুকু আহ্বান জানাবো তারা যেন এই ফাঁদে একদমই পা না দেয়। ভাই, আপনি যত যাই করেন বাংলাদেশের মতো শান্তি আপনি সেই ভারতে গিয়ে কখনোই পাবেন না। এবং যারাই কিংবা এই ধরনের প্রোপাগান্ডা কিংবা সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করতে যাচ্ছে তাদের থেকে অবশ্যই আমাদের দূরে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।